লার্ন উইথ অরিন্দম ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা ব্যাকরণের একটি বিশেষ পাঠ ধ্বনি ও বর্ণ সম্পর্কে প্রাথমিক ধারণা নেব এবং ধ্বনি এবং বর্ণ সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। কি বলছে দেখুন, ধ্বনি এবং বর্ণ সম্পর্কে প্রাথমিক ধারণায় আমরা প্রথমেই যেটা জানবো যে ধ্বনি কী এবং বর্ণ কী। এই ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা মা তার শিশুকে পড়াচ্ছে এবং শিশুটি মুখে বলছে কিনা তো হ্রস্বই দীর্ঘই। আবার এই পাশের ছবিতে দেখতে পাচ্ছেন যে একটি বাচ্চা মেয়ে সেটাকে খাতায় লিখছে হ্রস্বই দীর্ঘই। সেটাই যে মুখে যেটা বলছে সেটাই হচ্ছে ধ্বনি, এবং যখন সেটাকে লিখিত রূপে প্রকাশ করছে তখন সেটাই হয়ে যাচ্ছে বর্ণ। সংজ্ঞা কি বলছে, এইভাবে মুখ দিয়ে বলা হ্রস্বই দীর্ঘই ইত্যাদিকে বলা হয় ধ্বনি, আর সেগুলি যখন লিখে ফেলা হলো তখন সেগুলি আর ধ্বনি থাকলো না, সেগুলি হলো বর্ণ। তাহলে আমরা যে কোনো আওয়াজ যখন মুখ দিয়ে করব তখন সেটা হবে ধ্বনি, আর সেগুলিকে যখনই আমরা লিখে ফেলবো তখনই সেটা হয়ে যাবে বর্ণ। এবার এর মধ্যে কিছু পার্থক্য আছে। তাহলে বলবেন যে পশু পাখিরা তো আওয়াজ করে, পশু পাখিদের আওয়াজগুলো কিন্তু ধ্বনি নয়। কেন ধ্বনি নয়? তার কারণ তাদের লিখিত কোনো বর্ণরূপ নেই। পশু পাখি তাদের মুখ দিয়ে কত রকম আওয়াজ করে, ব্যাকরণে কিন্তু সেগুলো ধ্বনি নয়। কেন ধ্বনি নয়? তার কারণ সেগুলোর লিখিত কোনো বর্ণরূপ নেই। তাহলে আসলেই ধ্বনি কোনগুলো? মানুষ কথা বলার সময় মুখ দিয়ে কতগুলো আওয়াজ বের করে, তাদের মুখের কথা সবচেয়ে ছোট আওয়াজগুলিকে বলা হয় ধ্বনি। মানুষের মুখের কথার সবথেকে ছোট আওয়াজকে বলা হয় ধ্বনি। আবারও আমরা জানব ধ্বনি সম্পর্কে। কি বলছে না তো, আমরা মুখ দিয়ে আবার কখনো কখনো একসঙ্গে মুখ আর নাক থেকে যে আওয়াজ বের করি বা কান দিয়ে যে আওয়াজ শুনি তাকেই ধ্বনি বলে। অর্থাৎ আমরা মুখ দিয়ে যেটা আওয়াজ করছি, আবার কখনো কখনো একই সঙ্গে নাক মুখ দুটোই একই সঙ্গে কিছু বর্ণ আছে যেগুলো উচ্চারিত হয়, সেই আওয়াজ বের করি, আবার কান দিয়ে আমরা যেটা শুনছি তাকেই বলছে ধ্বনি। এবার আমরা যদি আরও সংক্ষেপে বলি তাহলে আমরা কি বলবো, যে আমাদের মুখের কথার সবচেয়ে ছোট অংশকে বলে ধ্বনি। যেমন অ, আ, হ্রস্বই দীর্ঘই, ক, খ ইত্যাদির আওয়াজ। ইত্যাদির আওয়াজ বলতে হবে, কিন্তু আওয়াজকেই আমরা কিন্তু ধ্বনি বলে থাকব। এবার আমরা আসি বর্ণে। বর্ণ কাকে বলে? বর্ণ কাকে বলে? ধ্বনির লিখিত চেহারাকে বর্ণ বলে। যখন আমরা কোনো ধ্বনিকে লিখিত রূপে প্রকাশ করি তখন সেটিকে বলা হয় বর্ণ। এই যেমন ধরুন অ, আ, হ্রস্বই দীর্ঘই, ক, খ ইত্যাদি, এগুলি আমরা কি করছিলাম না, তো মুখে বলছিলাম, তখন সেটা ধ্বনি ছিল। এটি যখন আমি খাতায় লিখলাম, লিখিত রূপে প্রকাশ করলাম, তখনই সেটি হয়ে গেল বর্ণ। বর্ণ কখনো উচ্চারিত হয় না, উচ্চারিত হয় ধ্বনি। অর্থাৎ আমরা যদি এটাকে উচ্চারণ করি তখন কিন্তু সেটা আমার হয়ে যাবে ধ্বনি। আমরা যদি বলি অ, এটা হবে ধ্বনি, আ ধ্বনি, আবার এটাই যখন আমি লিখব তখন সেটা কিন্তু বর্ণ। তাছাড়া ধ্বনির সঙ্গে সবসময় যে বর্ণ মিলে যাবে এরকম নাও হতে পারে। যেমন আমাদের মুখে বলা অ্যা ধ্বনির কোনো বর্ণ নেই। আমরা অনেক সময় মুখে উচ্চারণ করে থাকি অ্যা বলে, বা বাচ্চারা অনেক সময় উচ্চারণ করে থাকে এটি অ্যা, এটির কিন্তু ধ্বনির কোনো বর্ণ নেই, আলাদাভাবে কোনো কিন্তু বর্ণ নেই। এবার আমরা বর্ণমালা কাকে বলবো? স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণের সমষ্টিকে বলে বর্ণমালা। আমরা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ সম্পর্কে জানব। এখন আমরা বর্ণমালা সম্পর্কে জানি। স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণ সমষ্টিকে বলে বর্ণমালা, অর্থাৎ একসঙ্গে জুড়ে সেটিকে বলছে বর্ণমালা। এগুলি দুভাগে বিভক্ত। এগুলি কয় ভাগে বিভক্ত? দুই ভাগে। কি? স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ। কয় ভাগে বিভক্ত? স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণের সংখ্যা হলো 11টি ও ব্যঞ্জন বর্ণের সংখ্যা হলো 36টি। চন্দ্রবিন্দুকেও বর্ণ হিসাবে ধরলে, যদি চন্দ্রবিন্দুকেও বর্ণ হিসাবে ধরা হয়, তাহলে আমাদের মোট স্বরবর্ণ সংখ্যা রয়েছে 11টি এবং ব্যঞ্জন বর্ণের সংখ্যা রয়েছে 36টি। এইভাবে বাংলার বর্ণমালায় মোট 11 যোগ 36 47টি বর্ণ আছে। মোট 47টি আমাদের বর্ণ আছে।
এবার আমরা পড়ব বাকযন্ত্র সম্পর্কে। বাকযন্ত্র সম্পর্কে আমরা জানব যে বাকযন্ত্র কাকে বলে। আমরা মুখ দিয়ে আবার কখনো কখনো নাক দিয়ে যেসব ধ্বনি উচ্চারণ করি সেগুলি মুখে নানা অংশ এবং নাক দিয়ে বেরিয়ে আসে। নাক ও মুখের সেই সব অংশকে বলা হয় বাকযন্ত্র। তাহলে কি বলছে, আমরা যে সমস্ত বর্ণগুলি ধ্বনিগুলি উচ্চারণ করি আমরা মুখ দিয়ে, আবার কখনো কখনো নাক দিয়ে যেসব ধ্বনি উচ্চারণ করি সেগুলি মুখে নানা অংশ এবং নাক দিয়ে বেরিয়ে আসে। নাক ও মুখের সেই সব অংশকে বলা হয় বাকযন্ত্র। সেই সব অংশকে কি বলা হয়? বাকযন্ত্র। যেমন আমাদের কণ্ঠ, অর্থাৎ এই যে আমরা যেটাকে আলজিভ বলে থাকি সেটা হচ্ছে কণ্ঠ। তালু আমাদের জিহ্বার উপরেটা তালু। মূর্ধা আমাদের যেটা দাঁতের কাছাকাছি অর্থাৎ অগ্রভাগ, তালুর অগ্রভাগটা হচ্ছে মূর্ধা। জিহ্বা জিভ, দন্ত দাঁত, ওষ্ঠ ঠোঁট, নাসিকা হচ্ছে নাক। আমাদের বাকযন্ত্রের এই অংশগুলি হলো জিহ্বা জিভ, ওষ্ঠ ঠোঁট, কণ্ঠ গলা, তালু টাকরা, মূর্ধা তালুর উপরের অংশ, দন্ত দাঁত, নাসিকা নাক। এইগুলি হচ্ছে আমাদের বাকযন্ত্রের অংশ। তবে কথা বলার সময় জিভের ভূমিকা বেশি বলে অনেক সময় ভাষাকে বলা হয় টাং। যেমন মাতৃভাষা মাদার টাং, মাতৃভাষাকে ইংরেজিতে বলা হয় মাদার টাং। আমাদের জিভের ব্যবহার সবথেকে বেশি। এবার আমরা ধ্বনি ও বর্ণের শ্রেণীবিভাগ সম্পর্কে জানব। আমাদের ভাষায় উচ্চারিত ধ্বনি দুই প্রকার, এক স্বরধ্বনি, দুই ব্যঞ্জন ধ্বনি। আমাদের ভাষায় উচ্চারিত ধ্বনি কয় প্রকার? দুই প্রকার। কি না, তো স্বরধ্বনি আর ব্যঞ্জন ধ্বনি। আবার বর্ণও দুই প্রকার, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ। এবার আমরা এই সম্পর্কে বিস্তারিত জেনে নেব যে স্বরধ্বনি কোনগুলি, ব্যঞ্জন ধ্বনি কোনগুলি, স্বরবর্ণ কোনগুলি, ব্যঞ্জন বর্ণ কোনগুলি। তাহলে আমরা ধ্বনির শ্রেণীবিভাগ সম্পর্কে জানব। স্বরধ্বনি ও স্বরবর্ণ, ধ্বনিকে দুই ভাগে ভাগ করা হয়, স্বরধ্বনি স্বরবর্ণ, ব্যঞ্জন ধ্বনি ও ব্যঞ্জন বর্ণ। স্বরধ্বনি স্বরবর্ণ কাকে বলে? মুখের ভেতর দিয়ে যে আওয়াজটা বেরিয়ে আসছে সেটা যদি কোথাও বাধা না পায় তাহলে তাকে বলা হয় স্বরধ্বনি। বাংলায় 7টি মূল স্বরধ্বনি আছে, সেগুলি হলো অ, আ, হস্যই দীর্ঘই হস্যু, এ ও অ্যা। এই 7টি আমাদের বাংলায় মোট মূল স্বরধ্বনি আছে। তাহলে আমরা কি জানলাম? আমরা যে বাকযন্ত্রের যে অংশগুলি দেখলাম, যে ওষ্ঠ, নাসিকা, জিহ্বা, দন্ত, কণ্ঠ, আমরা যখন ধ্বনিগুলি উচ্চারণ করছি সেগুলি যখন কোনো কিছুর বাধার সাহায্যে, কোনো অংশেই বাধা ছাড়া সরাসরি উচ্চারিত হচ্ছে, অর্থাৎ অ উচ্চারণ করছি, অ কিন্তু কোথাও বাধা খাচ্ছে না, জিভেও ঠিকছে না, ঠোঁটেও ঠিকছে না। অ, আ, হস্যই হস্যু, এ, ও, অ্যা, এই সমস্ত ধ্বনিগুলি লিখিত রূপ বর্ণ, সেগুলি আমরা যখন উচ্চারণ করছি তখন কিন্তু কোথাও বাধাপ্রাপ্ত হচ্ছে না। এটাই বলছে স্বরধ্বনি। স্বর, স কথাটির অর্থ হচ্ছে নিজে নিজে, নিজে। স মানে হচ্ছে নিজে, আমরা জানি নিজে যখন উচ্চারিত হচ্ছে বর্ণগুলি, ধ্বনিগুলি, সেটাই হচ্ছে স্বরধ্বনি। অর্থাৎ যে ধ্বনিগুলি নিজে নিজেই উচ্চারিত হচ্ছে, কোনো কিছুর সাহায্য ছাড়া, কোথাও বাধাপ্রাপ্ত ছাড়া নিজেই যখন উচ্চারিত হচ্ছে সেটাই হচ্ছে স্বরধ্বনি। এবার এই স্বরধ্বনির লিখিত রূপকেই বলা হয় স্বরবর্ণ। স্বরধ্বনির লিখিত রূপকে বলা হয় স্বরবর্ণ। আমরা তো জানি ধ্বনির লিখিত রূপ বর্ণ, তাহলে স্বরধ্বনির লিখিত রূপকে আমরা বলবো স্বরবর্ণ। বাংলা ভাষায় 11টি স্বরবর্ণ আছে। বাংলা ভাষায় 11টি স্বরবর্ণ আছে, কিন্তু মূল স্বরধ্বনি 7টি। সেগুলি হলো অ, আ, হস্যই দীর্ঘই হস্যু, দীর্ঘ, রি, এ, ওই, ও, ঔ। এইগুলি হচ্ছে 11টি স্বরবর্ণের তালিকায়। এবার এগুলি হচ্ছে মূল স্বরধ্বনি। কেন বললাম? তার কারণ এরা হচ্ছে আপনার যে কোনো কিছুর বাধা ছাড়াই উচ্চারিত হচ্ছে, এই জন্য এটা 7টি মূল স্বরধ্বনি।
আবার এই স্বরধ্বনি লিখিত রূপকে স্বরবর্ণ 11টি স্বরবর্ণ হয়ে যাচ্ছে কি করে? এরাও কিন্তু উচ্চারণকালে অন্য কারোর সাহায্য নিচ্ছে না। যেটা আমরা ব্যঞ্জন ধ্বনিতে শিখবো বা ব্যঞ্জন বর্ণে পাবো, সেটা কিন্তু স্বরধ্বনিতে কি হচ্ছে, এরা কিন্তু নিজে নিজেই উচ্চারিত হতে পারছে। অ আ হস্যই দীর্ঘই হস্য দীর্ঘ রি এ ওই ও এরা কিন্তু নিজেই উচ্চারিত হতে পারছে। বাংলায় মনে রাখবে, বাংলায় লি এর ব্যবহার নেই বলে এখানে বাদ দেওয়া হয়েছে। আর স্বরধ্বনি এর কোনো লিখিত রূপ বা বর্ণ নেই। এর কোনো, এই যে এখানে 7টি মূল স্বরধ্বনির মধ্যে ছিল, সেটার কিন্তু কোনো লিখিত মূল বর্ণ নেই। এই হচ্ছে গিয়ে স্বরবর্ণ। এবার তাহলে 11টি হলো এই নিজে নিজে উচ্চারিত হতে পারে। এবার যদি আমি ক কে বলতাম, ক যখন উচ্চারিত হচ্ছে, ক উচ্চারণ হওয়ার সময় কিন্তু ক এর সঙ্গে কি উচ্চারণ হচ্ছে, ক যোগ অটা উচ্চারণ হচ্ছে, শেষে কিন্তু অ আসছে, তাই এটা কি তালিকায় পড়ে যাবে, এটা ব্যঞ্জন ধ্বনি বা ব্যঞ্জন বর্ণের তালিকায় পড়ে যাবে। কিন্তু এই স্বরবর্ণগুলি নিজে নিজে উচ্চারিত হতে পারে, তাই স্বরধ্বনিগুলি নিজে নিজে উচ্চারিত হতে পারে, তাই এই 11টিকে স্বরবর্ণের তালিকায় জায়গা দেওয়া হয়েছে। এবার আমরা পড়ব স্বরধ্বনির শ্রেণী বিভাগ সম্পর্কে। আমরা এখন ব্যঞ্জন ধ্বনি যাচ্ছি না, আমরা আগে স্বরধ্বনি শ্রেণী বিভাগটা পড়ে নেব। স্বরধ্বনি শ্রেণী বিভাগের পরে আমরা ব্যঞ্জন ধ্বনি শ্রেণী বিভাগে যাব। স্বরধ্বনি শ্রেণী বিভাগে কি রয়েছে না, তো যে স্বরধ্বনিকে দুভাবে শ্রেণী বিভাগ করা যায়, উচ্চারণের সময় অনুযায়ী আর গঠন অনুযায়ী। উচ্চারণের সময় অনুযায়ী আর গঠন অনুযায়ী। উচ্চারণের জন্য প্রয়োজনীয় সময় দেখে স্বরধ্বনিকে দুভাগে ভাগ করা যায়, হস্যস্বর আর দীর্ঘস্বর। তাহলে উচ্চারণের জন্য প্রয়োজনীয় সময় দেখে স্বরধ্বনিকে আবার দুভাগে ভাগ করা যায়, সেটি হচ্ছে হর্ষস্বর আর দীর্ঘস্বর। হর্ষস্বর কাকে বলবো? হস্য শব্দের কথা হচ্ছে কম, হস্য শব্দের অর্থ হচ্ছে কম, অর্থাৎ যে স্বরধ্বনি উচ্চারণ করতে কম সময় লাগে তাকে বলে হস্যস্বর। যে স্বরধ্বনি উচ্চারণ করতে কম সময় লাগে তাকে বলে হস্যস্বর। যেমন আমাদের 4টি হস্যস্বর রয়েছে, স্বরধ্বনিতে 4টি হস্যস্বর রয়েছে, সেগুলি কি? অ হস্যই হস্যুডি, অ হস্যই হস্যুডি, খুব তাড়াতাড়ি উচ্চারিত হয়। অ হস্যই হস্যুডি, অ হস্যই হস্যুডি, খুব তাড়াতাড়ি উচ্চারিত হয় এই 4টি স্বরধ্বনি। এই জন্য এদেরকে হস্যস্বরের তালিকায় রাখা হয়েছে। তাহলে আমরা কি জানলাম? যে হস্যস্বর শব্দের অর্থ হচ্ছে কম, যে স্বরধ্বনি উচ্চারণ করতে কম সময় লাগে তাকে বলে হস্যস্বর। যে স্বরধ্বনি উচ্চারণ করতে কম সময় লাগে তাকে কি বলে? হস্যস্বর। যেমন 4টি হস্যস্বর, অ হস্যই হস্যুডি। দীর্ঘস্বর কাকে বলে? যে স্বরধ্বনি উচ্চারণ করতে বেশি বা দীর্ঘ সময় লাগে তাকে বলে দীর্ঘস্বর। তাহলে যে স্বরধ্বনি উচ্চারণ করতে বেশি বা দীর্ঘ সময় লাগে তাকে বলে দীর্ঘস্বর। আমরা দীর্ঘস্বর জেনে নেব কয়টি রয়েছে? 5টি রয়েছে। আ দীর্ঘই হস্যু এ ও, এগুলি কিন্তু স্বরবর্ণ, স্বরধ্বনি লিখিত রূপ স্বরবর্ণ। কিন্তু দেখো উচ্চারণকালে অ যতটা সময় ধরে আমরা উচ্চারণ করছি, আ উচ্চারণ করতে কিন্তু তুলনামূলক একটু হলেও 1 সেকেন্ড হলেও কিন্তু বেশি সময় লাগছে, তাই এটাকে বলছে দীর্ঘস্বর। দীর্ঘয়ু কিন্তু বেশি সময় লাগছে, দীর্ঘটাও বেশি সময় লাগছে, এটাও বেশি সময় লাগছে, ও বেশি সময় লাগছে, এই জন্য এগুলি হচ্ছে দীর্ঘস্বর। এবার আমরা পড়ব যে স্বরধ্বনির পুরো শ্রেণী বিভাগ জেনে নেব। উচ্চারণের সময় অনুযায়ী হস্যস্বর দীর্ঘস্বর 2 ভাগে ভাগ করা হয়। অ হস্যই হস্যুডি হস্যস্বর তালিকায় পড়ছে, দীর্ঘস্বর তালিকা আ দীর্ঘ ই দীর্ঘ এ ও পড়ছে। এবার গঠন অনুযায়ী কি হচ্ছে? গঠন অনুযায়ীকে 2 ভাগে ভাগ করেছে। এক হচ্ছে মৌলিক স্বর, 2 যৌগিক স্বর। মৌলিক স্বর কি? অ আ হস্যই হস্যু এ ওই ও, মৌলিক স্বর অ আ হস্যই হস্যু এ ও। আর যৌগিক স্বর কি না, তো ওই আর ও। তাহলে গঠন অনুযায়ী স্বরধ্বনিকে 2 ভাগে ভাগ করা যায়, মৌলিক স্বর আর যৌগিক স্বর। এই মৌলিক স্বর আর যৌগিক স্বর সম্পর্কে আমরা জেনে নেব। যে স্বরধ্বনিগুলিকে ভাঙা যায় না তাদের মৌলিক স্বর বলে, এদের উচ্চারণে একাধিক স্বরধ্বনির যোগ থাকে না। তাহলে যে স্বরধ্বনিগুলিকে ভাঙা যায় না তাদের মৌলিক স্বর বলে, এদের উচ্চারণে একাধিক স্বরধ্বনির যোগ থাকে না। যেমন অ আ হস্যই হস্যু এ ও, অ আ হস্যই হস্যু এ ও, এদের উচ্চারণকালে কিন্তু অন্যান্য স্বরধ্বনির যোগ থাকে না, তাই এইগুলি মৌলিক স্বর।
আর যৌগিক স্বর কাকে বলছে? যে স্বরধ্বনিগুলিকে ভাঙা যায়, অর্থাৎ যাদের উচ্চারণে একাধিক স্বরধ্বনি যুক্ত থাকে তাদের যৌগিক স্বর বলে। যেমন ওই, ও, এই দুটোর স্বরে মিশে গেছে। ওইকে যদি আমরা ভাঙি তাহলে হবে ও যোগ হস্যই, আর ওকে যদি আমরা ভাঙি তাহলে হবে ও যোগ হস্যু। সেই জন্য ওই আর ও হলো যৌগিক স্বর বা দ্বিস্বর। দুটি স্বরধ্বনিকে একসঙ্গে নিয়ে উচ্চারিত হচ্ছে, ওই জন্য হয়ে যাচ্ছে এটা যৌগিক স্বর, যৌগিক স্বর বা দ্বিস্বর। এবার তাহলে একটা প্রশ্ন থেকেই যেতে পারে যে এরাও তো দুটি বর্ণ নিয়ে উচ্চারণ হচ্ছে, তাহলে এরা কেন ব্যঞ্জন বর্ণ বা ব্যঞ্জন ধ্বনিতে পড়ছে না? সেই প্রশ্নের উত্তরে আমি বলবো এরা কিন্তু একই মানে স্বরধ্বনিকে নিয়েই সঙ্গ নিয়েই কিন্তু উচ্চারিত হচ্ছে। ও একটা স্বরধ্বনি, হস্যইও একটা স্বরধ্বনি, এই দুটো স্বরধ্বনিকে নিয়েই কিন্তু উচ্চারিত হচ্ছে ওই জন্য এ পড়ছে স্বরধ্বনির বা স্বরধ্বনি বা স্বরবর্ণতে। যদি সঙ্গে একটি ব্যঞ্জন ধ্বনি নিয়ে নিত বা ব্যঞ্জন বর্ণ নিয়ে নিত তাহলে কিন্তু পড়ে যেত কিসের তালিকায়? ব্যঞ্জন বর্ণ বা ব্যঞ্জন ধ্বনির তালিকায়। যেমন যদি আমি ককে উচ্চারণ করতে যাই তাহলে প্রথমে আমার ক উচ্চারণ হবে যোগ অ উচ্চারণ হবে, তাই ক হয়ে যাবে আমাদের কি না তো যে ব্যঞ্জন বর্ণ বা ব্যঞ্জন ধ্বনি। কিন্তু ওই কি আমরা যখন উচ্চারণ করছি তখন আমরা ও হস্যই দুটোই কিন্তু আমার স্বরধ্বনি, তাই এটা কিন্তু স্বরধ্বনিরই একটা গঠন অনুযায়ী যৌগিক স্বরের মধ্যে পড়ছে। ও ক্ষেত্রেও তাই, ও কিন্তু ও আর হস্য সম্পর্কে ও আর হস্য নিয়ে হচ্ছে, তাই এটাও কিন্তু যৌগিক স্বরের মধ্যে পড়ছে। এই ছিল আজকে আমাদের প্রথম ক্লাসের স্বরধ্বনি শ্রেণীবিভাগ স্বরবর্ণ পর্যন্ত আলোচনা। আমরা পরের ক্লাসে পরের ভিডিওতে ব্যঞ্জন বর্ণ ব্যঞ্জন ধ্বনি সম্পর্কে শ্রেণীবিভাগ সম্পর্কে জানবো। আজকের ক্লাসে এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আরও নতুন ভিডিও পাওয়ার জন্য, নতুন জ্ঞান অর্জনের জন্য।